হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস সেশন। আজকে আমরা জেনপাস ইউজি 2023-এর যে বায়োলজি পেপার আছে সেই পেপারটা মিলে ডিসকাস করব। ঠিক আছে, মন দিয়ে ভালো করে শেষ অবধি দেখো। জেনপাস ইউজি 2025-এ খুব ভালো স্কোর করতে পারবে। বেশি কথা না বাড়িয়ে ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের ডিসপ্লেতে। কোয়েশ্চেন 41 ক্যাটাগরি 1-এর 41 নম্বর যেটা কোয়েশ্চেন ছিল, সেটা কোয়েশ্চেনে বলছে ব্যাড ওজোন ইজ ফাউন্ড ইন, ক্ষতিকারক ওজোন কোথায় পাওয়া যায়। চারটে লেয়ারের নাম দেওয়া রয়েছে। আনফর্চুনেটলি এখানে অ্যান্সারটা অলরেডি করে দেওয়া আছে, দ্যাট ইজ ডি, ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, ট্রোপোস্ফিয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখো। সো এই যে ট্রোপোস্ফিয়ারিক ওজন আর স্ট্রাটোস্ফিয়ারিক ওজন, স্ট্রাটোস্ফিয়ারে যে ওজনটা থাকে সেটা ন্যাচারালি অকারিং ওজন, সেটা প্রাকৃতিকভাবে আছে। কিন্তু ট্রোপোস্ফিয়ারে যে ওজনের লেয়ারটা তৈরি হয়, এই ওজনের লেয়ারটা আমাদের ম্যান মেড, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কেমিক্যালস একে অপরের সঙ্গে রিয়াকশন করে, ক্রস রিয়াকশন করে যে একটা ওজনের লেয়ার তৈরি করে, সেটাকে আমরা ব্যাড ওজন বলি মেনলি। ঠিক আছে, ব্যাড ওজন লেয়ার বলি। আর এই ওজনটাই ট্রোপোস্ফিয়ারে একটা লেয়ার তৈরি করে, এটাকে ট্রোপোস্ফিয়ারিক ওজন বলে। সো এটা আন্ডার 10 কিলোমিটারের মধ্যে থাকে। আর এর উপরে যেটা থাকে স্ট্রাটোস্ফিয়ার লেভেলে, এইটা কিন্তু ভালো, এটা গুড ওজন, এটা কিন্তু গুড ওজন। কারণ এই ওজনটা ন্যাচারালি আগে থেকে পৃথিবীতে বিরাজমান। আর এটা আমাদেরকে, আমাদের পৃথিবীকে সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রেডিয়েশনস অ্যান্ড অল থেকে রক্ষা করছে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো। সো বুঝতে পারছো ব্যাড ওজন বা গ্রাউন্ড লেভেল ওজন যেটা আছে ইজ ফাউন্ড ইন ট্রোপোস্ফিয়ার, যেটা দ্য লোয়েস্ট লেয়ার অফ আর্থস অ্যাটমসফিয়ার। সব থেকে নিচু যে লেয়ারটা আছে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের লেয়ার, সেটা লেয়ারে থাকে। ইট ইজ ফর্ম বাই দ্য রিয়াকশন অফ পলিউটেন্টস লাইক নাইট্রোজেন অক্সাইডস। নাইট্রোজেন অক্সাইডসের মতো পলিউটেন্টস যেগুলো আছে, সেই পলিউটেন্টসরা কী করে, ডিফারেন্ট ডিফারেন্ট ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডের সঙ্গে সানলাইটের উপস্থিতিতে রিয়াকশন করে, এবং রিয়াকশন করার ফলে এই ব্যাড ওজনটা মেনলি তৈরি করে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি, কোয়েশ্চেন 42, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেমব্রেন সারাউন্ডস দ্য হার্ট। চলো, আর অ্যান্সার করানো, ওটা বাই মিস্টেকেনলি থেকে গেছিলো। যেটা অ্যান্সার হবে কমেন্টে ফটাফট জানাও। দাগ নাম্বার দাও কোয়েশ্চেন 42 আর বলো এ বি সি ডি কোনটা পর্দা হৃদয়কে ঘিরে রাখে। হ্যাঁ, আর ওদিকে চেয়ে আমার হৃদয়তে তুমি ঘিরে রয়েছো, না ভাই ওরকম ব্যাপার নেই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেমব্রেন সারাউন্ডস দ্য হার্ট, এটা আমরা এখন বায়োলজি পড়ছি তো, অ্যানাটমির হার্টের এক্সাম্পল, অ্যানাটমির হার্টের নাম তোমাকে বলতে হবে। তো দ্য লেয়ার যেটা হার্টকে সারাউন্ড করে রাখে, প্রোটেক্ট করে রাখে, সেটা লেয়ারের নাম কি, পেরিকার্ডিয়াম, রাইট, পেরিকার্ডিয়াম। সো পেরিকার্ডিয়াম হচ্ছে সে স্পেশাল লেয়ার যেটা হার্টকে মেনলি, একটা ডাবল মেমব্রেন লেয়ার যেটা হার্টকে মেনলি প্রোটেক্ট করে। আর কি থাকে ওর মাঝখানে, ঠিক আছে, এরকম লেয়ার আছে, ডাবল মেমব্রেনাস লেয়ার। ওকে, সো একটা হচ্ছে আমার প্যারাইটাল, একটা হচ্ছে ভিজারাল। একটা প্যারাইটাল লেয়ার, একটা ভিজারাল লেয়ার, এর মাঝখানে থাকে কি, পেরিকার্ডিয়াল ক্যাভিটি। আর এই পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে কি থাকে, পেরিকার্ডিয়াল ফ্লুইড। আর এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটা হার্টকে ফ্রিকশন অ্যান্ড কোনোরকম মেকানিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যেটা বলছিলাম, যেটা যেটা লেগে আছে একদম এন্ডোকার্ডিয়ামের দিকে, ভেতরের দিকে, সেটা হচ্ছে আমার মানে এন্ডোকার্ডিয়াম নট দ্য এন্ডোকার্ডিয়াম, দ্য ইনার মোস্ট, দ্য এপিকার্ডিয়াম অন। এপিকার্ডিয়াম যেটা টাচ করা আছে সেটা হচ্ছে ভিজারাল পেরিকার্ডিয়াম, এটা হচ্ছে প্যারাইটাল পেরিকার্ডিয়ামের মাঝখানে থাকে প্যারাইটাল পেরিকার্ডিয়াল ক্যাভিটি। আর এই পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে কী থাকে, পেরিকার্ডিয়াল ফ্লুইড। এটা হচ্ছে ডায়াফ্রাম, এর উপরে দেখতে পাচ্ছ এটা। আর এখানে ডায়াফ্রামও ছিল অপশনে, না কিন্তু ডায়াফ্রাম তো কোনো মতে হবে না। ঠিক আছে, ওই ডায়াফ্রামটা হচ্ছে এই মাসেলটার নাম, যে মাসেল আমাদের থোরাসিক ক্যাভিটি লাই করে, ডায়াফ্রাম। চলো নেক্সট কোয়েশ্চেন, গোল্ডেন রাইস ডেভেলপড বাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ অ্যাবল টু প্রডিউস এক্সেস অ্যামাউন্ট অফ। জিন প্রকৌশল দ্বারা উন্নত সোনালী চাল যে অতিরিক্ত পরিমাণ উৎপাদন করতে সক্ষম, কি থাকে ওটাতে মেনলি, বলো। 3, 2, 1, ওকে ডান। সো কারেক্ট অ্যান্সার উইল বি বি, বিটা ক্যারোটিন। ঠিক আছে, বিটা ক্যারোটিন অ্যান্ড ফেরিটিন। সো বিটা ক্যারোটিন যেটা আছে, সে বিটা ক্যারোটিন হচ্ছে মানে মেনলি আমাদের যে ভিটামিন এ, সেটার প্রিকারসার, প্রিকারসার অফ ভিটামিন এ। প্রিকারসার অফ ভিটামিন এ মানে হচ্ছে ভিটামিন এ যেখান থেকে সিস্টার, সেটা হচ্ছে বিটা ক্যারোটিন, সেটা হচ্ছে বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিনটা মেনলি আমাদের জিন প্রকৌশলের মাধ্যমে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গোল্ডেন রাইসে আমরা ইনফার করতে পেরেছি, প্রবেশ করাতে পেরেছি। Golden rice is genetically modified variety of rice that is Oryza sativa.
ইঞ্জিনিয়ার টু বায়োসিনথেসাইজ বিটা ক্যারোটিন, যেটা প্রিকারসর অফ ভিটামিন এ in the edible parts. Some varieties are also enriched with ferritin to increase, ferritin মানে ফেরাস থেকে এসে বুঝতে পারছো, ferritin to increase iron content. It was developed to address vitamin A deficiency. অপশনে ভালো করে দেখলে ভিটামিন এ ডি দেওয়া রয়েছে, ভিটামিন সি দেওয়া রয়েছে কনফিউজ করার জন্য, কিন্তু ভিটামিন এ দেওয়া নেই। যদি ভিটামিন এ দেওয়া থাকতো আবার একটা অপশন আর বিটা ক্যারোটিন, তাহলে কিন্তু কোয়েশ্চেনটা মানে ইনকারেক্ট কোয়েশ্চেন হতো বা মোর দেন অন অপশন কারেক্ট হয়ে যেত। কারণ ভিটামিন এ বা বিটা ক্যারোটিনকে আমরা আলাদাভাবে এখানে বলতে পারবো না, ঠিক আছে, যদি এইভাবে কোয়েশ্চেন দেওয়া থাকে তাহলে। কারণ ভিটামিন এটা হচ্ছে তোমার রেজাল্ট অফ বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিনটা হচ্ছে ভিটামিনের প্রিকারসার। চলো, সো এটা হচ্ছে আমাদের গোল্ডেন রাইস, যেটাতে কী থাকে, ভিটামিন এ এনরিচড বেশি পরিমাণে। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ম্যালেরিয়াল প্যারাসাইট হ্যাজ দ্য লংগেস্ট ইনকিউবেশন পিরিয়ড? কোনটা ম্যালেরিয়াল প্যারাসাইটের ইনকিউবেশন পিরিয়ড যেটা আছে সব থেকে লম্বা? বলো, ইনকিউবেশন সময়কাল কার সব থেকে বেশি? তাড়াতাড়ি বলো। মানে ইনকিউবেশন পিরিয়ড মানে কি, ধরা পড়বে না, ঠিক আছে, হয়ে গেছে, তোমার দেহকে ওটা ক্ষতি করছে, কিন্তু ওটা মানে একটা উইন্ডো পিরিয়ডে আছে, ইনকিউবেশন পিরিয়ড আছে, সেটা কী হবে অ্যান্সার? কারেক্ট অপশান উইল বি অ্যান্সার বি, প্লাজমোডিয়াম ম্যালেরি। ঠিক আছে, কে করতে পেরেছিলে? ভেরি গুড। So among the 4 species of Plasmodium that causes malaria in humans, Plasmodium malariae যেটা আছে has the longest incubation period of 18 to 40 days or even longer. এছাড়া Plasmodium vivax, Plasmodium ovale have incubation period of 12 to 18 days and Plasmodium falciparum has 9 to 14 days. ঠিক আছে, সো সব থেকে লংগেস্ট কার? Plasmodium malaria। তো এটা কোয়েশ্চেন কি অত্যন্ত ইজি কোয়েশ্চেন? না, এটাকে যদি খুব ইজি কোয়েশ্চেন বলো তাহলে এটা ভুল হবে বলা, নট ইজি কোয়েশ্চেন, নো। ওকে, সো শুধু ইজি ইজি কোয়েশ্চেন প্র্যাকটিস করলে কিন্তু হবে না। চলো ম্যালেরিয়ার লাইফ সাইকেল একবার দেখি। মশা একটা প্রথমে যে ম্যালেরিয়া অ্যাফেক্টেড লোক তাকে কাটলো, তার দেহ থেকে মশা নিজের মধ্যে নিল, ঠিক আছে, গ্যামেটোসাইটস নেওয়ার পরে সেটাকে স্পোরোজয়েডস ফর্মে নিজের মধ্যে রাখলো। সেই স্পোরোজয়েডস ফর্মে থাকা যখন আবার কোনো একটা সুস্থ মানুষের দেহে গেল, সেই স্পোরোজয়েডস যে ফর্মটা আছে সেই স্পোরোজয়েডস ফর্মটা মানুষটার দেহে আবার দিল স্যালাইভারি গ্ল্যান্ডের থ্রুতে। এই যে স্পোরোজয়েডস দেখতে পাচ্ছ, এটা স্যালাইভারি গ্ল্যান্ডের থ্রুতে প্রবেশ করালো একটা সুস্থ মানুষের দেহে। সেই স্পোরোজয়েডটা হচ্ছে ইনফেক্টেড ফর্মের নাম, মাথায় রাখতে হবে এটা। এবার এটা মানুষের রক্তের সাহায্যে যায় কোথায়? লিভার স্টেজে, আমাদের লিভারে। লিভারে যাওয়ার পরে হয় কি, সেটা লিভারের হেপাটোসাইটসে গিয়ে স্পোরোজয়েডটা নিয়ে গিয়ে কনভার্ট করে মেরোজয়েটে। এই মেরোজয়েডসটা এখানে চালায় অ্যাসেক্সুয়াল সাইকেল, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কি চালায়? অ্যাসেক্সুয়াল সাইকেল কমপ্লিট করে। মেরোজয়েড থেকে সি জয়েন্ট, ট্রোফোজয়েড, রিং এরকম তৈরি করে, এগুলো নাম মনে রাখতে হবে না, শুধু মেরোজয়েডটা মাথায় রাখো আর অ্যাসেক্সুয়াল সাইকেল চালায়, এটা মাথায় রাখো। এরপরে এটা হয় কি, ফার্দার ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে যায়, সেক্সুয়াল ডিফারেন্সিয়েশন করে, ঠিক আছে, যেখানে তোমার মানে এরিথ্রোসাইটিক স্টেজে ব্লাড স্ট্রিমের মধ্যে দিয়ে গ্যামেটোসাইটিক স্টেজে এসে থাকে, সরি, গ্যামেটোসাইটিক স্টেজে এসে থাকে। এই গ্যামেটোসাইটটা আবার যখন মানুষের দেহে প্রবেশ করে তখন গিয়ে এখানে গিয়ে সেটা আবার জাইগোট তৈরি করে ফার্দার, ঠিক আছে। এই গ্যামেটোফাইটটা এখান থেকে গেল, এখানে গিয়ে আবার ফার্দার জাইগোট তৈরি করবে। ডিটেলস আর যাচ্ছে না, জাস্ট মাথায় রাখে এভাবে একটা ম্যালেরিয়া নিয়ে লাইফ সাইকেল কমপ্লিট করে। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ এরা রেপটাইলস ওয়ার ডমিনেটেড? কোন যুগে রেপটাইলসদের ডমিনেশন সব থেকে বেশি ছিল? আর্কিজোইকেরা, প্যালিওজোইকেরা, মিসোজোইকেরা নাকি সিনোজোইকেরা? ঠিক আছে, মিসোজোইকেরা। মিসোজোইকেরাতে যে আমাদের যারা রেপটাইলস মানে যেটা মেনলি ডায়নোসরসদের যুগ, সেটা মেনলি মিসোজোইক এরাতে দেখা গেছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তো এরাগুলোকে আমরা যদি দেখি তাহলে প্রথমে আমরা এইভাবে দেখতে পাই, প্যালিওজোইক এরা, মিসোজোইক এরা, দেন সিনোজোইক এরা, ঠিক আছে। সো সব থেকে আগে দেখতে পাচ্ছ প্রিক্যাম্বিয়ান, দেন ক্যাম্ব্রিয়ান, দেন অর্ডোভিসিয়ান, দেন সিলুরিয়ান, দেন ডিভোনিয়ান, দেন কার্বোনিফেরাস, দেন পারমিয়ান, ট্রায়াজিক, জুরাসিক, ক্রেটেসিয়াস, পেলোজিন, নিওজিন, কোয়াটারনারি। তো এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট পিরিয়ডকে এরাগুলোকে পিরিয়ড ওয়াইজ আমরা ভাগ করেছি। সো এই যে এদের যে পার্টটা ছিল ডাইনোসরসদের, এই রেপটাইলসগুলো, এদের মেনলি আমাদের মিসোজোইক এরাতে ডোমিনেশনটা বেশি ছিল। তো এটা হচ্ছে মিসোজোইক এরা, উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য রেসপিরেটরি সেন্টার ইন হিউম্যান ব্রেন, মানুষের ব্রেনের রেসপিরেটরি সেন্টার কোথায় অবস্থিত? সেরিবেলাম, হাইপোথ্যালামাস, মেডুলা অবলঙ্গাটা নাকি স্পাইনাল কর্ড? তো জানো আমাদের কি থাকে? ব্রেন স্টেম থাকে, রাইট? অ্যান্সারটা করো তাড়াতাড়ি, পজ করো, অ্যান্সার করো হলো। দেখো ব্রেন স্টেম থাকে, ব্রেন স্টেমে কী থাকে?
মেডুলা অবলঙ্গাটা ওর পার্ট থাকে, মেডুলা অবলঙ্গাটায় মেনলি আমাদের রেসপিরেটরি সেন্টার হিসেবে কাজ করে। দেখিয়ে দিচ্ছি। তো রেসপিরেটরি রিদম সেন্টার খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো নিটেও এসছে, জেনপাসেও এসছে। রেসপিরেটরি রিদম সেন্টার ইজ লোকেটেড ইন মেডুলা অবলঙ্গাটা অফ দ্য ব্রেইন স্টেম। ঠিক আছে, ইট কন্টেন্স গ্রুপস অফ নিউরনস দ্যাট রেগুলেট দ্য বেসিক রিদিম অফ ব্রিদিং। দ্য মেডুলাস কেমো রিসেপ্টার, এখানে মেডুলাতে কী থাকে, কেমো রিসেপ্টার থাকে, যারা মেনলি কার্বন ডাইঅক্সাইডের লেভেল, তোমার হাইড্রোজেন আয়নের লেভেল এবং অক্সিজেন লেভেলসকে কী করে ব্লাডের মধ্যে অ্যাডজাস্ট করে এবং নিজের রেসপিরেটরি রেটটাকে অ্যাকর্ডিংলি চেঞ্জ করে। দ্য পন্স অলসো কন্টেন্স নিউমাট্যাক্সিক অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট, পন্স যেটা আছে পন্স সে রিজনটা কী করে, একটা ওর মধ্যে একটা নিউমোট্যাক্সিক সেন্টার থাকে অ্যান্ড অ্যাপনিউস্টিক সেন্টার থাকে, যারাও মেনলি রিদমকে মনিটর করে। সো ব্রেন স্টেমের যদি কথা বলি, ব্রেন স্টেম রেসপিরেটরি সেন্টার্স, তাহলে পন্স আর মেডুলা অবলঙ্গাটা। পন্সের মধ্যে নিউমোট্যাক্সিক সেন্টার থাকে, ইম্পর্টেন্ট কথা এটা আসতে পারে কোয়েশ্চিনে। আর মেডুলা অবলঙ্গাটার মধ্যে রিদমিসিটি সেন্টার থাকে, রিদমিসিটি সেন্টার থাকে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ওকাজাকি ইজ নোন ফর হিজ কন্ট্রিবিউশন ইন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং। ওকাজাকি কেন ফেমাস বলো? মিউটেশন, ট্রান্সক্রিপশন, ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ প্রতিলিপি বা ট্রান্সলেশন। তো সরি গাইস, ওকাজাকি ফ্র্যাগমেন্টস, ওকাজাকি সায়েন্টিস্টের নাম। ওকাজাকি ফ্র্যাগমেন্টস কিসের সঙ্গে রেসপন্সিবল মনে করো ভালো করে। ওকাজাকি ফ্র্যাগমেন্টস কিসের সঙ্গে রেসপন্সিবল? ডিএনএ রেপ্লিকেশনের সঙ্গে, তাই তো? অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। মনে পড়ছে না, ভুলে গেছো সব। তো রেইজি ওকাজাকি ডিসকভার্ড ওকাজাকি ফ্র্যাগমেন্টস, শর্ট সেগমেন্টস অফ ডিএনএ সিনথেসাইজ ডিসকন্টিনিউয়াসলি অন দ্য ল্যাগিং স্ট্র্যান্ড ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন। আর এই ওকাজাকি ফ্র্যাগমেন্ট যেটা আছে এটা মেনলি আমাদের কিসের জন্য? ওকাজাকি ফ্র্যাগমেন্টটা মেনলি ডিএনএ রেপ্লিকেশনের সময় কিন্তু এটা মেনলি আমাদের হয়ে থাকে। তো এটার সঙ্গে ল্যাগিং স্ট্র্যান্ড থাকে, জানো, লিডিং এবং ল্যাগিং স্ট্র্যান্ড। যেটা ল্যাগিং স্ট্র্যান্ডটা ডিসকন্টিনিউয়াসলি সিনথেসিস হয়, আর যেটা লিডিং স্ট্র্যান্ড থাকে সেটা কন্টিনিউয়াসলি সিনথেসিস হয়। যদি জিনিসগুলো না জানা থাকে অবশ্যই জেনে নাও, পড়ে নাও, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই যে যেটা ল্যাগিং স্ট্র্যান্ড হয়, যেহেতু এখানে ডিসকন্টিনিউয়াসলি তৈরি হয়, তো বলতে পারবে যে এই ডিসকন্টিনিউয়াসলি টুকরোগুলোকে জোড়া লাগাতে কিসের সাহায্য লাগে? এগুলো জোড়া লাগাতে হয় আমাদের কিসের সাহায্যে? ডিএনএ লাইগেজের সাহায্যে, ডিএনএ লাইগেজ এনজাইমের সাহায্যে। ঠিক আছে, মাথায় রাখবে তো। ওইটাই উপরে ইংলিশটারই নিচে বাংলা ভার্সন দেওয়া রয়েছে। শরীরটা একটু খারাপ বলে মাঝে মধ্যে এরকম ডিস্টার্ব হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাজ পার চারগাপস রুল। চারগাপস রুল অনুযায়ী কোনটা সত্য? খুবই খুবই সহজ, খুবই সহজ। তাড়াতাড়ি বলো। 3, 2, 1। ভেরি গুড। সো এ প্লাস জি ইজ ইকুয়াল টু টি প্লাস সি। এ প্লাস জি ইজ ইকুয়াল টু টি প্লাস সি। অ্যাডেনিন, গুয়ানিন এবং থায়ামিন সাইটোসাইনের রেশিও এক হবে। এটা খালি উল্টে দিয়েছে, এটা এ প্লাস জি বাই টি প্লাস সি ইজ ইকুয়াল টু 1 দিত, তো এটা ঠিক হয়ে যেত ডিটা। বুঝতে পেরেছো? এ প্লাস জি অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন সাইটোসিনের রেশিও উইল বি 1। নেক্সট, কারণ দ্য অ্যামাউন্ট অফ অ্যাডেনিন ইকুয়ালস থায়ামিন, অ্যাডেনিন এবং থায়ামিনের অ্যামাউন্ট অলওয়েজ ইকুয়াল হবে, আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের অলওয়েজ ইকুয়াল হবে। ঠিক আছে, তো এ প্লাস জি ইকুয়ালস টু 2 প্লাস সি, মানে টোটাল পিউরিন সমান সমান টোটাল পিরিমিডিনস হতে হবে। এটা কথা মাথায় রাখবে, টোটাল পিউরিনস সমান সমান টোটাল পিরিমিডিনস আমার থাকতেই হবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ইনিশিয়েশন কোডন ফর সিনথেসিস অফ প্রোটিন ইন ইউক্যারিওটস? বলো তাড়াতাড়ি বলো। 3, 2, 1। তো কারেক্ট অপশন উইল বি হলো সি, এ ইউ জি। কিসের জন্য কোড করে? মিথিওনিন। মিথিওনিনের জন্য কোড করে, মিথিওনিন অ্যামিনো অ্যাসিডের জন্য ইন কেস অফ ইউক্যারিওটস। হ্যাঁ, আর এটা প্রোক্যারিওটসের জন্য কিন্তু ইনিশিয়েশন কোডন, ফর প্রোক্যারিওটস অ্যাজ ওয়েল, ফর প্রোক্যারিওটস অ্যাজ ওয়েল এটা একটা ইনিশিয়েশন কোডন। কিন্তু প্রোক্যারিওটসের ক্ষেত্রে এটা ডিরেক্টলি মিথিওনিন তৈরি করে না, ওখানে ইনফর্মাল মিথিওনিন তৈরি করে। কি তৈরি করে? ইনফর্মাল মিথিওনিন, AUG। ঠিক আছে, দুটোর জন্যই ওটা একই হিসেবে কাজ করে। আর ইউএজি যেটা দেওয়া আছে, ইউএজি এটা তো একটা স্টপ কোডন, ইউএজি এটা একটা স্টপ কোডন। আর জিউজি যেটা আছে ওটা স্টার্ট কোডন ইন সাম প্রকারস, বাট ইন নন করতে হয় না। দ্য এডিবল পার্ট অফ ম্যাঙ্গো ইজ, ম্যাঙ্গো আমের ভোজ্য অংশ কি? পেরিকার্প, এক্সোকার্প, মেসোকার্প না এন্ডোকার্প? তো ভোজ্য অংশ যেটা খায় সেটা হচ্ছে মেসোকার্প, সি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ বাইরে সব থেকে লেয়ারটাকে আমরা এপিকার্প বলি, আউটার স্কিন। একদম ভেতরের যে মালটা আমরা খাই না সেটাকে বলি মেসোকার্প, যেটা হচ্ছে ফ্লেসি এবং এডিবল পার্ট, ওটাকে পেরিকার্প বলে।
আর ভেতরে থাকে এন্ডোকার্প, ইনার স্টোনি ওয়াল যেটা থাকে একদম ভেতরে, যেখানে আমের আটি থাকে সেখানটাতে। আর একদম ভেতরে তো জানো বীজের মধ্যে এমব্রায়ো, এন্ডোস্পার্ম এবং সিড কোট, এই সমস্ত কিছু সিডের মধ্যে থাকবে। আর সিডের বাইরের যে লেয়ারটা থাকে সিডের গায়ে লেগে, সেটাকে মেসোকার্প বলি, সেটা আমরা খাই। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ATP is enzyme needed for muscle contraction is located in, পেশি সংকোচনের জন্য প্রয়োজনীয় এটিপিএস এনজাইম অবস্থিত কোথায় অবস্থিত? অ্যাক্টিনিন, ট্রপোনিন, মায়োসিন নাকি অ্যাক্টিন? বলো 3 2 1 হলো? এ বি সি ডি, তাড়াতাড়ি কমেন্টে বলো। এ বি সি ডি, বি, সি, ডি, বলো। মায়োসিন হেড যেটা আছে না, মায়োসিন হেড, মায়োসিন হেডে এডিপিএস এনজাইম থাকে। তো এই যে মায়োসিন হেড দেখতে পাচ্ছ এখানটাতে, এই মায়োসিন হেডের এখানটাতে এটিপি এজ এনজাইম বসে আছে। এখানে হাইড্রোলিসিস হয়, এটিপিটা ভেঙে এডিপি প্লাস পিআই তৈরি করছে, আবার এডিপি লাগছে। তো এইভাবে, কারণ দেখো যখন আমরা মাসালের মুভমেন্ট করি তখন কি আলটিমেটলি এনার্জি খরচ হয়, এনার্জি খরচ হয়, এনার্জি খরচ হয়, তাই তো? তো এনার্জি খরচ হচ্ছে, বুঝতে পারছো? তো এটা মায়োসিন হেডের এখানে এটিপি এজ এনজাইমটা থাকে। আর অ্যাক্টিন, ট্রোপোমায়োসিন তো এইভাবে উপরে স্লাইডিং ফিলামেন্ট থিওরির মাধ্যমে চলাচল করে, জানো ওটা জিনিস, না জানলে জেনে নেবে ভাই। Myosin heads contain ATPase enzyme that hydrolyze ATP to provide energy for muscle contraction. The myosin head binds to actin, forming cross bridges, and ATP hydrolysis causes the power stroke that pulls actin filaments, resulting in muscle contraction. It has a sliding filament theory. This is the part of the sliding filament theory. Very important. Which of the following plant parts is used to obtain haploploidy? হ্যাপ্লয়েডি প্রাপ্ত করতে নিচের কোনটা উদ্ভিদের অংশ ব্যবহার করা হয়? এমব্রায়ো, কটিলেডন্স, এপিকাল বার্ডস নাকি অ্যান্থার? অ্যান্থার ভাই, ডি। পরাগধানী ইউজ করি আমরা, ঠিক আছে, পরাগধানী। অ্যান্থারকে কালচার করি, অ্যান্থারকে কালচার করে আমরা হ্যাপ্লয়েডি পেতে পারি, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাপ্লয়েড প্লান্টস আর প্রডিউস থ্রু অ্যান্থার কালচার, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সেল অর্গানেলস ডাজ নট কন্টেন ডিএনএ? নিচের কোনটাতে ডিএনএ থাকে না? নিউক্লিয়াস, লাইসোজোমস, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া। নিউক্লিয়াসও তো থাকেই, ক্লোরোপ্লাস্টেও থাকে, মাইটোকন্ড্রিয়া সেলফ অটোনোমাস শো করে, অনলি লাইসোজোম ইজ দ্য মেম্বার হোয়ার দ্যার ইজ নো ডিএনএ। ওকে, বি উইল বি দ্য কারেক্ট অপশন। তো লাইসোজোম জানো, আমাদের লাইসোজোমের মধ্যে হাইড্রোলাইটিক এনজাইমস কন্টেন করে, আর এই হাইড্রোলাইটিক এনজাইমসগুলোর জন্য একে সুইসাইডাল ব্যাগও বলা হয়, সুইসাইডাল ব্যাগও বলা হয়, ঠিক আছে। তো এটার মধ্যে কোনো ডিএনএ থাকে না। লাইসোজোমস আর সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানেলস কন্টেনিং হাইড্রোলাইটিক এনজাইমস বাট নো ডিএনএ, কোনো ডিএনএ প্রেজেন্ট থাকে না। নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, যেন মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও থাকে এবং ক্লোরোপ্লাস্টের মধ্যেও থাকে। এই জন্য এরা, যেহেতু ডিএনএ থাকে, ওই কারণে এরা সেমি অটোনোমাস অর্গানেলস হিসেবে কাজ করতে পারে। নেক্সট কোয়েশ্চেন, ডাউন সিনড্রোম ইন হিউম্যান অকার্স ডিউ টু ফলোয়িং ক্রোমোজোমাল ডিসঅর্ডার? মানুষের মধ্যে ডাউন সিনড্রোম নিম্নলিখিত ক্রোমোজোমাল ব্যাধির কারণে ঘটে কোনটা? ট্রাইসোমি অফ 21 নম্বর ক্রোমোজোম, ট্রাইসোমি অফ 18 নম্বর ক্রোমোজোম, নাকি XXY নাকি XO? ভেরি ইম্পর্টেন্ট। ডাউন সিনড্রোম হয়, খুব ভালো একটা সিনেমা এসেছিল ডাউন সিনড্রোম নিয়ে আমির খানের, দ্যাট ইজ সিতারে জমিন পার। তো সিতারে জমিন পারে যে সমস্ত ক্যারেক্টারগুলো দেখেছো, যারা রিয়েল ক্যারেক্টার, অ্যাকচুয়াল ক্যারেক্টার, ঠিক আছে, এরা কিন্তু অ্যাক্টার নয়, এরা অ্যাকচুয়াল ডাউন সিনড্রোমের রোগী। তো এই ডাউন সিনড্রোমের এই পেশেন্টরা নিয়েই, মানে পেশেন্ট বলা তো একদমই ভুল কাজ করলাম, এক্সট্রিমলি সরি। ওরাও নর্মাল, ওরাও ওদের মতো করে নর্মাল, ওরা ওদের মতো করে নর্মাল, ডেফিনেটলি উই নিড টু অ্যাপ্রিসিয়েট দ্যাট। সো ওই যে ডাউন সিনড্রোম যারা আছে, ডাউন সিনড্রোম, অটিজম, তো ডাউন সিনড্রোমটা মেনলি হয়ে থাকে 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইসোমি হয়ে যায়। 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইসোমি হওয়ার ফলে মেনলি এটা হয়ে থাকে। ডাউন সিনড্রোম কজ বাই ট্রাইসোমি অফ ক্রোমোজোম নাম্বার 21, ঠিক আছে। কারণ দুটোর জায়গায় এখানে 3টে কপি হয়ে যায়, তাহলে টোটাল রেজাল্টিং ক্রোমোজোম কত হবে? 46 জায়গাতে 47 হয়ে যাবে, যেটা 46 নর্মাল হওয়া উচিত, সেখানে 47 হয়ে যাবে। তাহলে আর কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে? যদি 18 নম্বর ক্রোমোজোমের ট্রাইসোমি হয়ে যায় তাহলে ওটা হবে এডওয়ার্ডস সিনড্রোম। যদি XXY হয়ে যায় তাহলে সেটা বলবো ক্লাইনফেল্টার সিনড্রোম। যদি এক্সও হয় তাহলে সেটা বলে টার্নার সিনড্রোম। এটি কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। কারণ এটা থেকে তো চলে এসছে ডাউন সিনড্রোম থেকে, আবার রিপিট হতে পারে, নাও পারে, কিন্তু এইগুলো হচ্ছে কোয়েশ্চেন যেখানে এগুলো থেকে এবার রিপিট হতে পারে, যেগুলো থেকে কোয়েশ্চেন তৈরি হতে পারে। ট্রাইসোমি অফ 18 হলে এডওয়ার্ড সিনড্রোম, XXY হলে ক্লাইনফেল্টার সিনড্রোম, এবং এক্সও হলে টার্নার সিনড্রোম। ভেরি ইম্পর্টেন্ট। দ্য অক্সি সাবস্ট্যান্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়াল অফ দ্য কর্ক সেল, মানে ফিলেমের মধ্যে যে অক্সি একটা সাবস্ট্যান্স থাকে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে
কিউটিন, লিগনিন, পেকটিন নাকি সুবেরিন? খুব কনফিউজিং কোয়েশ্চেন, বাট ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ সুবেরিন। অলওয়েজ মাথায় রাখবে, ফিলেমের যখন কথা বলা হচ্ছে না, এখানে সুবেরিনের লেয়ার থাকে। সুবেরিন একটা ওয়াক্সি হাইড্রোফোবিক সাবস্ট্যান্স, যেখানে মেনলি সেল ওয়ালস অফ কর্কসেলস ফিলেম, এই যে দেখতে পাচ্ছ ফিলেম, এই যে ফিলেমের যে লেয়ার, এই যে সুবেরিন ল্যামেলা, ঠিক আছে? সুবেরিনের যে লেয়ার থাকে, ওরা আলটিমেটলি একটা ক্যাসপেরিয়ান স্ট্রিপস তৈরি করে, তো সুবেরিনের ডিপোজিশন হয়, যেটা একটা ওয়াক্সি মোমের মতো সাবস্ট্যান্স। চলো ক্যাটাগরি 2 আমরা প্রবেশ করছি। ক্যাটাগরি 2 এ 5টা কোয়েশ্চেন থাকে, যে কোয়েশ্চেনের প্রতিটা কোয়েশ্চেনের মান 2, কারণ এখানে মোর দেন অন অপশন কারেক্ট থাকে, ঠিক আছে? কোনো নেগেটিভ মার্কিং থাকে না। সো হুইচ অফ দ্য ফলোয়িং আর এক্সাম্পলস অফ ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস? নিম্নলিখিত কোনগুলি অন্তঃজরায়ু যন্ত্রের উদাহরণ? সার্ভাইকাল লুপ, লিপস লুপ, মাল্টিলোড 375 নাকি ভল্ট? কোনটা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস? কোনটা হচ্ছে আইইউডি? ভেরি ইম্পর্টেন্ট। ভল্ট নট আইওডি। সার্ভাইকাল লুপ, সরি সার্ভাইকাল ক্যাপ নট আইওডি। লিপস লুপ yes আইওডি। মাল্টিলোড 325 yes আইওডি। সো বি অ্যান্ড সি উইল বি দ্য কারেক্ট অপশন। সো ইন্ট্রাইউটেরাইন ডিভাইসেস হচ্ছে সেই ডিভাইসেস যেগুলোকে ইউটেরাসে আমরা ইনসার্ট করে দিই, প্রবেশ করে রেখে দিই কন্ট্রাসেপশনের জন্য, যাতে করে কন্ট্রাসেপশনের কাজ করে, ঠিক আছে? প্রেগনেন্সি না হয়। তো লিপস লুপ যেটা আছে, লিপিস লুপ, এই লিপিস লুপ একটা নন মেডিকেটেড আইওডি, ঠিক আছে? মাল্টিলোড 375 যেটা আছে, এটা একটা কপার রিলিজিং আইওডি। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, কি কে কপার রিলিজিং। সো মাল্টিলোড 375 যেটা আছে, এটা একটা আইওডি, এটা একটা কপার রিলিজিং আইওডি, ভেরি ইম্পর্টেন্ট। কপার টি, কপার 7 এগুলো হচ্ছে আলাদা কপার রিলিজিং আইওডি। তারপরে নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে হরমোন রিলিজিং আইওডি। এমন একটা হরমোন, যে এমন একটা আইওডি যে হরমোন রিলিজ করতে থাকে, যেটার নাম হচ্ছে প্রোজেস্টাসার্ট। কি বললাম? প্রোজেস্টাসার্ট। প্রোজেস্টাসার্ট যে আছে, এটা একটা হরমোন রিলিজিং আইওডি। আর এই লিপস লুপ যে আছে নন মেডিকেটেড, মাল্টিলোড অ্যান্ড সিইউটি কপারটি হচ্ছে কপার রিলিজিং, মাথায় রাখবে। মাল্টিলোড আর কপারটি হচ্ছে কপার রিলিজিং, প্রোজেস্টাসার্ট হচ্ছে হরমোন রিলিজিং। সার্ভাইকাল ক্যাপ অ্যান্ড ভলস বা কন্ডোম, সেগুলো হচ্ছে সব নট আইওডিজ, এগুলো আইওডিজ নয়, এগুলো শুধু ব্যারিয়ার মেথডের পার্ট, ঠিক আছে? নেক্সট 57 কোয়েশ্চেন, আইডেন্টিফাই জেনেটিক ডিজিজ ফ্রম দ্য ফলোয়িং? নিচের মধ্যে কোনটা জেনেটিক রোগ? ফিনাইলকিটোনুরিয়া, গনোরিয়া, হিমোফিলিয়া, লেপ্রোসি। তো দেখো গনোরিয়া হয়, এটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডি। লেপ্রোসিও একটা ইনফেকশিয়াস ডিজিজ, বাট ফিনাইলকিটোনুরিয়া এবং হিমোফিলিয়া, এ অ্যান্ড সি, দিস টু আর জেনেটিক ডিজিজ, দিস টু আর জেনেটিক ডিজিজ, মাথায় রাখতে হবে, জেনেটিক ডিজিজ। ওকে, সো ফিনাইলকিটোনুরিয়াতে মেনলি কী হয়? একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবে। ফিনাইলকিটোনুরিয়া হচ্ছে একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, মেটাবলিক ডিসঅর্ডার, caused by deficiency of enzyme phenyl alanine hydroxylase। একটা এনজাইম যার নাম ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ, এই এনজাইমটার ডেফিসিয়েন্সির ফলে ফিনাইল অ্যালানিন কি হয়? অ্যাকিউমুলেট হতে থাকে, ও ডিগ্রেড হয় না। ওর অ্যাকিউমুলেশনের ফলে কি হয়? মেন্টাল রিটার্ডেশন হবে, যদি আনট্রিটেড থেকে যেতে পারে, অনেক প্রবলেম হতে পারে। সেটা একটা অটোসোমাল ডিসঅর্ডার, মানে জেনেটিক ডিসঅর্ডার। আর হিমোফিলিয়ার ক্ষেত্রে জানো এক্স লিঙ্কড রিসেসিভ ব্লিডিং ডিসঅর্ডার হয়। হিমোফিলিয়ার ক্ষেত্রে আমাদের মেনলি ক্লটিং ফ্যাক্টরসগুলো প্রবলেম ফেস করে। যেমন হিমোফিলিয়া এ ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি এখানে ঘাটতি থাকে, হিমোফিলিয়া বি ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সির ঘাটতি থাকে। তো এরকম মানে মেনলি মানে ব্লাড ক্লটিং রিলেটেড যে ডিসঅর্ডারগুলো হয়, ব্লাড ক্লটিং, সেগুলো হচ্ছে হিমোফিলিয়া, ঠিক আছে? ব্লাড ক্লটিং রিলেটেড। তো দুটো জেনেটিক ডিজিজ, বাট গনোরিয়া একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেটা নেইজেরিয়া গনোরিয়ার সাহায্যে হয়। আর লেপ্রোসি একটা ব্যাকটেরিয়া ইনফেকশন, যেটা আমার মাইকোব্যাকটেরিয়াম লেপ্রির দ্বারা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস আর কনসিডার্ড অ্যাজ মাইক্রো এলিমেন্টস ফর প্লান্ট গ্রোথ? প্লান্ট গ্রোথের জন্য মাইক্রো এলিমেন্ট হিসেবে কোনটাকে গণ্য করা হয়? ম্যাঙ্গানিজ, মলিবডিনাম, পটাশিয়াম, কোবাল্ট। তো চলো ম্যাক্রো আর মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে জানো তোমরা। মাইক্রো নিউট্রিয়েন্ট বা মাইক্রো এলিমেন্টসের মধ্যে চলে আসে আয়রন, লোহা, ম্যাঙ্গানিজ। তো অপশানে কী আছে? ম্যাঙ্গানিজ আছে, কারেক্ট হবে। মলিবডিনাম কারেক্ট হবে। কোবাল্ট আছে, কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে? কোবাল্ট কারেক্ট হয়ে গেল, মলিবডিনাম কারেক্ট হয়ে গেল, ম্যাঙ্গানিজ কারেক্ট হয়ে গেল। এ বি ডি 3 আর কারেক্ট। পটাশিয়াম is not a micronutrient, instead potassium is a macro elements, কারণ এদের বেশি পরিমাণে প্রয়োজন হয়, লিকুইড ইন লার্জ অ্যামাউন্ট, এদের বেশি পরিমাণে প্রয়োজন হয়। যদিও মিনারেল নিউট্রিশন চ্যাপ্টারটাকে এনসিইআরটি থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, সো এই চ্যাপ্টারটা তোমরা স্কিপ করতে পারো। দেয়ার ইজ এ লেস চান্স
questions coming from this chapter. Okay, so you guys can skip, if you want, Next question: component of cytoskeleton present in a cell are actin and myosin, actin and microtubule, myosin and microtubule, actin, microtubule, intermediate filaments. Definitely actin, microtubule and intermediate filament সমস্ত কিছু হচ্ছে সাইটোস্কেলেটনের পার্ট। অপশন ডি উইল বি দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, মাইক্রোফিলামেন্টে থাকে, মাইক্রোটিউবুলে থাকে, ইন্টারমিডিয়েট ফিলামেন্টে থাকে। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ফর টুডেজ সেশন, দ্যাট ইজ হুইচ অফ দ্য ফলোয়িং আর ওপিয়েট নার্কোটিক? নিচের কোনটা হচ্ছে আফিম মাদক? আফিম মানে কি, আফিম থেকে, আফিম গাছ থেকে কোনটাকে এক্সট্রাক্ট করি সেটা হচ্ছে আমার ওপিয়েট নার্কোটিক। তাহলে কী হবে অ্যান্সার? বারবিচুরেটস, নট এট অল, বারবিচুরেট কমপ্লিটলি আলাদা। এলএসডি, মরফিন নাকি হেরোইন? সো দেখো, মরফিন যেটা আছে আর হেরোইন যেটা আছে, হেরোইনটা নাথিং বাট এটা হচ্ছে ডায়াসিটাইল মরফিন। মেনলি চেতনানাশক হিসেবে ইউজ করা হয়, কিন্তু এদের ওভারডোজ করে আমরা ড্রাগ অ্যাবিউজ করি, নেশার কারণে আমরা এগুলোকে ইউজ করে থাকি মাদক হিসেবে। তো লাইসার্জিক এটা হবে না, সি হবে না, বি অ্যান্ড ডি উইল বি দ্য কারেক্ট অপশন হেয়ার। ঠিক আছে, এই দুটো হচ্ছে ওপিয়েট, বাকি বারবিচুরেটস, এলএসডি কিন্তু ওপিয়েট নয়। সো ওপিয়েট মানে কি, মেনলি আফিম বা ওপিয়েট থেকে। আফিমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যাপাভার সোমনিফেরাম, আফিম পপি বা প্যাপাভার সোমনিফেরাম। প্যাপাভার সোমনিফেরাম থেকে যে ওপিয়াম পপিটাকে আমরা ডিরাইভ করি, তার মধ্যে এটা আছে মরফিন, যেটা ন্যাচারালি ওপিয়েট অ্যালকালয়েড, একটা ন্যাচারালি প্রাকৃতিক অ্যালকালয়েড। আর এটাকে মেডিকেলি খুব পাওয়ারফুল পেন রিলিভার বা অ্যানালজেসিক হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, আর এটাকে আগে অ্যানাস্থেটিক কাজে রোল প্লে করা হতো, মেনলি ডিপ্রেসেস ব্রেন ফাংশন আর রেসপিরেটরি সিস্টেম। এখানে অ্যানাস্থেসিয়ার কাজে ইউজ করা হতো, কিন্তু ওটার কন্ট্রোল খুব কম বলে ওটাকে আমরা এখন মরফিনের ইউজ অনেকটাই কমেছে, ইউজ করা হয় না সাধারণত। হেরোইনের কথা বলতে গেলে, হেরোইন হচ্ছে সেমি সিনথেটিক ওপিয়েট, যেটা হচ্ছে আমার নাম ডাইঅ্যাসিটাইল মরফিন। সেমি সিনথেটিক, পুরোপুরি ন্যাচারাল না, পুরোপুরি সিনথেটিক না, সেমি সিনথেটিক। এটা অ্যাসিটাইলেশন অফ মরফিন যা আছে, মরফিনের অ্যাসিটাইলেশন যদি করি কেমিক্যালি ল্যাবে, সে মরফিনের অ্যাসিটাইলেশন করার ফলে হেরোইনটা তৈরি হয়। এরকম টাইপের হোয়াইট হয়, অর্ডারলেস হয়, কোনো গন্ধ থাকে না, একটু বিটার ক্রিস্টালাইন পাউডার হয়, সাদা গন্ধহীন পাউডার দেখতে পাচ্ছ এখানে। এটা কমপ্লিটলি নাথিং বাট একদম ড্রাগস ইউজের কারণে, ড্রাগ অ্যাডিক্ট যারা আসে তারা এটাকে নিয়ে রাখে, কারণ এটা তোমার পুরো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে পুরো একদম এর মানে হ্রাস করে ফেলবে। ঠিক আছে, তো ওই যে হারিয়ে গেছো তুমি, এই পৃথিবীতে আর নেই, ওটার জন্যই যারা নেশাগ্রস্ত ওরা নিয়ে থাকে। খুব ডেঞ্জার, খুবই ডেঞ্জার। সারা জীবনে এগুলো কখনো এক্সপ্লোর করার কথা, ঘুরে তাকানোর কথা ভাববে না। আর এগুলো একদমই ন্যাশনাল এনসিবির একদম যে আছে নার্কোটিক্স ব্যুরোর একদমই এগেনস্টে থাকে এগুলো জিনিস। ওরা যদি খোঁজও পেয়ে যায় কখনো ভাই, তো একদম তোমার লাইফটা হেল হয়ে যাবে সেখানে। এদেরকে স্ম্যাকও বলা হয়, আর একটা ইম্পর্টেন্ট কথা, এদেরকে স্ম্যাকও বলা হয়। হ্যাঁ, হেরোইনকে স্ম্যাকও বলা হয়। সো বারবিচুরেটস কারা? এরা সিডেটিভ হিপনোটিক ড্রাগস, এরাও উচিত না এগুলো নেওয়া, এর ঘুমের জন্য ইউজ করা হয় এগুলোকে। কিন্তু একটা পিলস ঠিক আছে, কিন্তু তুমি যখন মাল্টিপল পিলস ইউজ করছো তখন সেটা ড্রাগ অ্যাবিউজ হচ্ছে, আর ড্রাগ অ্যাবিউজ হলে কিন্তু সেটা আলটিমেটলি তোমারই ক্ষতি করবে, আর কিচ্ছু হবে না। এলএসডির ফুল ফর্মটা নিটে এসছে, এলএসডি ফুল ফর্মটা আমি সাজেস্ট করবো জেনে রাখবে, লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড। এটা হচ্ছে এলএসডি ফুল ফর্ম। এটা একটা হ্যালুসিনোজেনিক ড্রাগ। ঠিক আছে, এটা একটা হ্যালুসিনোজেনিক ড্রাগ। এছাড়া আরও কিছু ড্রাগসের ক্লাসিফিকেশান আছে, জানিয়ে রাখি। ক্যানাবিনয়েডস আছে, যাদের এক্সাম্পল হচ্ছে ম্যারিওয়ানা, হাশিশ। ঠিক আছে, কোকা অ্যালকালয়েডের মধ্যে আছে কোকেইন, ক্র্যাক, যেমন এটাকে বললাম স্ম্যাক, হেরোইনকে বললাম স্ম্যাক, সেমনি কোকা অ্যালকালয়েড বা কোকেইনকে বলা হয় ক্র্যাক। আর স্টিমুলান্টসের মধ্যে অ্যামফিটামিনস, ক্যাফেন, এগুলো তো আছে, ক্যাফেন্স আমরা কফিতেও থাকে পাই, কিন্তু ক্যানাবিনয়েডস আর কোকা অ্যালকালয়েডটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে যদি আমরা ভালো করে দেখি যে 2023-এ কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন সব থেকে বেশি এসছে, তো এনভায়রনমেন্টাল যেটা আমাদের বায়োলজি আছে ক্লাস 12-এর লাস্টের পার্ট, সেখান থেকে কোয়েশ্চেন এসছে। হিউম্যান ফিজিওলজি, রেসপিরেশন, মাসেল, হার্ট থেকে কোয়েশ্চেন এসছে। বায়োটেকনোলজি থেকে কোয়েশ্চেন এসছে। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ থেকে কোয়েশ্চেন এসছে। এভলিউশন অ্যান্ড বিবর্তন থেকে কোয়েশ্চেন এসছে। মলিকুলার বায়োলজি থেকে ভালো কোয়েশ্চেন আসছে। প্লান্ট মরফোলজি থেকে কোয়েশ্চেন আসছে। প্লান্ট নিউট্রিশন থেকে কোয়েশ্চেন এসছে, কিন্তু আমাদের করতে হবে না, সেল বায়োলজি থেকে করতে হবে। তো এই টপিকগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্ট টপিক। এই টপিকগুলো হচ্ছে সেই টপিক যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে টপিক ওয়াইজ দেখতে গেলে টপিকগুলো ইম্পর্টেন্ট। এই টপিকগুলো কিন্তু একদমই ভালো করে রিভিশন দিয়ে যাও। বায়োলজি টার্গেট রাখো 25/25 স্কোর করার, এই টার্গেটটা বায়োলজিতে রাখো। ঠিক আছে, আর ইংলিশের আলটিমেট রিভিশনের লেকচার অলরেডি ইউটিউব চ্যানেলে আমাদের আপলোডেড আছে, অবশ্যই গিয়ে দেখো। সমস্ত ইংলিশের যা যেখান থেকে কোয়েশ্চেন আসে, যেখান থেকে কোয়েশ্চেন আসে, আগে পিওয়াইকিউজকে অ্যানালিসিস করার পরে বেসড অন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স অ্যানালিসিস, সো এই থিওরি লেকচারটা করানো হয়েছে, যেখানে সমস্ত কিছু তোমাদের ফর্মুলা যা আছে রিভিশন হয়ে যাবে।
আর সেম একইভাবে লজিক্যাল রিজনিংয়ের যা যা কনসেপ্ট আছে সমস্ত কনসেপ্ট তোমরা গিয়ে দেখতে পারো চ্যানেলে। তো যদি এটা না করে থাকো লজিক্যাল রিজনিংয়ের অবশ্যই ভিডিওটা দেখো, তোমাদের মোটামুটি সমস্ত কনসেপ্ট একটা রিভিশন হয়ে যাবে এখানে তাড়াতাড়ি, ঠিক আছে। আর একইভাবে আজকে যেমন 2023 কমপ্লিট করলাম আমরা, 2022-এরটা অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোডেড আছে। 2022-এরটা অবশ্যই না দেখে থাকলে অবশ্যই দেখো, ওটা আরও বেশি ডিটেলে আলোচনা করা হয়েছে, অনেক কিছু জিনিস শিখতে পারবে, জানতে পারবে, অবশ্যই দেখার। একইভাবে এরপরে 2024-এরটাও আসছে, সো স্টে টিউন। যদি তোমাদের মধ্যে কেউ এখনও টেস্ট না দিয়ে থাকো তাহলে টেস্টগুলো অবশ্যই অ্যাটেম্প্ট করো গিয়ে আমাদের ওয়েবসাইট থেকে letspursue.com, letspursue.com থেকে letspursue.com থেকে অবশ্যই টেস্টগুলো অ্যাটেম্প্ট করো, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট টেস্টগুলো অবশ্যই অ্যাটেম্ড করো। থ্যাংক ইউ সো মাচ গাইজ। আর যদি তোমাদের মধ্যে এরকম কেউ থেকে থাকো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে খুব অন্যায় করছো। কাইন্ডলি ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল গাইজ। থ্যাংক ইউ, বাই।